এই যে প্রথম এবং দ্বিতীয় বিজেপি সরকার মিলিয়ে ৮ বছরের শাসন, আমরা ডিওয়াইফাই এই ৮ বছরের শাসনকে চিহ্নিত করেছি ৮ সাল ত্রিপুরা বেহাল। এই যে বেহাল ত্রিপুরা গোটা ছবিটা এই ২ পৃষ্ঠায় উল্লেখ করা সম্ভব নয়, কারণ প্রতিদিন ত্রিপুরায় যে যা ঘটছে গত ৮ বছর ধরে তা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে শেষ করা যাবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে বিগত ৮ বছর ধরে ত্রিপুরা রাজ্যের মানুষ তারা এই সরকারের কাছ থেকে শুধুমাত্র খুন, সন্ত্রাস, নারীদের উপর আক্রমণ এগুলোই তারা পাননি। বিগত ৮ বছর ধরে ত্রিপুরার মানুষ, বিশেষ করে ছাত্র যুবরা, শিক্ষা থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে কর্মসংস্থান, প্রতিটা ক্ষেত্রে এই সরকার দ্বারা প্রতারিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন। তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি রেখে 2018 সালে ক্ষমতা এসেছিল, এই প্রতিশ্রুতিগুলি পূরণে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যে শুধুমাত্র কাজ নেই, শিক্ষার বেহাল অবস্থা, স্বাস্থ্যের বেহাল অবস্থা থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকের বিজেপির নেতৃত্বে আমাদের প্রজন্ম শেষ করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র, গভীর চক্রান্ত করেছেন। গোটা প্রজন্মকে শেষ করে দিতে চাইছেন। এই কাজটা শুরু হয়েছে আজকের দিনে মানিক শাহর সময় থেকে না। মানিক শাহ যখন আমাদের রাজ্যের বিজেপি দলের সভাপতি, বিপ্লব যখন 2018 সালের মার্চ মাসের ৮ তারিখ শপথ গ্রহণ করেছিলেন, সেদিন থেকে এই কাজটা শুরু হয়েছিল। এবং সবচেয়ে ভয়ঙ্করতম বিষয় হচ্ছে যে পরিকল্পিতভাবে আমাদের রাজ্যের মানবিকতা এবং মনুষ্যত্বকে হত্যা করার মধ্য দিয়ে বিজেপি আমাদের রাজ্যের পথ চলা শুরু করেছিল। শুধুমাত্র বামপন্থীদের উপর আক্রমণ করা, লাল পতাকার অফিস পুড়িয়ে দেওয়া, মিছিল করতে না দেওয়া, বামপন্থীদের বাড়িঘর লুটপাট করা, ডিএফএ নেতা কর্মীদের আক্রমণ করার মধ্য দিয়ে শেষ হয়নি। আমাদের রাজ্যের মন্ডল রাজ কায়েম করতে গেলে, জঙ্গলের রাজ কায়েম করতে গেলে তারা জানেন মানবিকতাকে হত্যা করতে হবে। আক্রমণটা আমাদের উপর শেষ হয়নি, রক্তদান শিবিরে আক্রমণ, রক্তদাতা যারা রক্তদান শিবিরে আসেন তাদের উপর আক্রমণ। একটা পাড়াতে, একটা এলাকাতে যে মানুষের যে সামাজিক সম্পর্ক, এলাকায় একজন বিশিষ্ট মানুষ যারা অভিভাবকদের ভূমিকা পালন করতেন, এই সামাজিক সম্পর্কগুলোকে বিনষ্ট করে দেওয়া হয়েছে। প্রতিটা সমাজকে, প্রতিটা পাড়াকে, প্রতিটা এলাকাকে অভিভাবকহীন করে দেওয়া হয়েছে। আর একদিকে এই সামাজিক সম্পর্কগুলো বিনষ্ট করে অভিভাবকহীন সমাজ তৈরি করে দিয়ে, মনুষ্যত্বকে হত্যা করে, মানবিকতার বুকের পাথর রেখে আমরা দেখেছি আমাদের রাজ্যের জঙ্গল রাজ কায়েম করেছেন, যার নেতৃত্ব দিচ্ছেন মন্ডল রাজ। এই মন্ডল রাজের নেতৃত্বে আমরা দেখছি আমাদের রাজ্যের বেশিরভাগ জায়গায় রক্তদান শিবির করা যায় না, কারণ বিজেপির সন্ত্রাস। রাজ্যের প্রতিটা হাসপাতাল রক্ত সংকটে ভুগছেন। প্রতিটা আইজিএম ব্লাড ব্যাংক, আইজিএম জিবি ব্লাড ব্যাংক থেকে শুরু করে, টিএমসি ব্লাড ব্যাংক থেকে শুরু করে, আপনি যেখানে যান রাজ্যের সমস্ত ব্লাড ব্যাংক প্রতিদিন রক্ত শূন্যতায় ভুগছে। আর আমাদেরকে রক্তদান শিবির যদি করি, আমাদের রক্তদান শিবির আক্রান্ত হচ্ছে। খুদ রামনগরে রক্তদান শিবির আক্রান্ত হয়েছে। বেলুনিয়ায় যেখান থেকে কর্মী এসেছেন তাদের বাড়ির সামনে রক্তদান শিবির আমরা করতে গিয়েছিলাম, গোটা বাড়ি পুড়িয়ে দিয়েছেন। আমাদের অসংখ্য রক্তদাতা, তার ছবি এখানে আছেন। বেলুনিয়া তার বাড়ি, ডিএফএর নেতা, তার পিঠে 50টার উপর শিলাই লেগেছেন, তাকে এইভাবে মারা হয়েছে রক্তদান করার অপরাধে। এখন আমরা দেখছি রক্ত সংকট তৈরি করে দিয়ে আগরতলার জিবি হসপিটালে রক্তের দালাল চক্র তৈরি করা হয়েছেন। গত কয়েকদিন আগে একজন গ্রেপ্তার হয়েছেন। 52,000 শূন্য পদ, 11,000 উপর বিদ্যালয়ের শিক্ষক শূন্য পদ নিয়োগ করছেন না। 2,000 উপর স্কুলের মধ্যে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নেই। 1,000-এর উপর অধ্যাপক শূন্য পদ পড়ে আছে। 1300-র উপর ডাক্তার, চিকিৎসক শূন্য পদ, 1600-র উপর ইঞ্জিনিয়ার শূন্য পদ। উচ্চশিক্ষার শিক্ষিত ছেলেমেয়েরা অন্য হয়ে ঘুরছে। গত 7 বছরে মাত্র 4 বার, 2019 সাল থেকে 2025, এই 7 বছরে মাত্র 4 বার ট্যাট পরীক্ষা হয়েছে। এবং যেদিন থেকে ট্যাটের নিয়ম তৈরি হয়, এই বোর্ড তৈরি হয়, সেদিন থেকে বলা হয়েছিল যে প্রতি বছর ন্যূনতম 1 বার ট্যাট পরীক্ষা নিতে হবে। আর 7 বছরে আমরা দেখলাম মাত্র 4 বার ট্যাট পরীক্ষা নেওয়া হয়েছে। এইরকম করে আমরা দেখছি আমাদের রাজ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন। বেকারদের কাজ দিচ্ছেন না, যুবকদের অন্ধকার ভবিষ্যৎ তৈরি করতে
সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করছেন। একই সঙ্গে আমাদের রাজ্যের প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য রেলে ওয়াগন ভর্তির নেশা আমাদের রাজ্যে আসছে। তাদের কোনো দ্বন্দ্বের ফলে মাঝে দুবার আমরা দেখলাম রেলের ওয়াগন ভর্তি নেশা আটক হয়েছে, কিন্তু তারপর খবর হচ্ছেন যায় নেশা এসছে রেলে সেই সময় তারও সব পুলিশ উদ্ধার করে নিয়ে ইচ্ছাকৃত ভাবে 3 দিন পরও স্টোরের মধ্যে সেই নেশা গাড়ি কি গাড়ি তারা পাচার করছে। তার মানে হচ্ছেন প্রতিদিন আমাদের রাজ্যের নেশা আসছেন শুধুমাত্র গাড়ি করে না, প্রাইভেট গাড়ি করে না, সরকারি রেলে করে আমাদের রাজ্যে নেশা আসছেন। পরিকল্পিত ভাবে এই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আর নেশার গাড়ি ছিনতাইয়ের নতুন সাম্রাজ্য বিস্তার হয়েছে বিশাল করে। প্রতিদিন নেশার গাড়ি ছিনতাইয়ের সিনেমার শুটিং হচ্ছে চৈলাম বস্কনগর রুটে বাইপাসের মধ্যে। সব মুখ্যমন্ত্রীর দায়িত্বকে শিক্ষক 11,000 নেই আমাদের যে শূন্য পদ, শিক্ষামন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। 1300 পর চিকিৎসক শূন্য পদ, স্বাস্থ্যমন্ত্রীকে চিকিৎসক ডক্টর মানিক শাহ। আমাদের উপর হাসপাতালে নার্স নেই, হাজার হাজার নার্সের শূন্য পদ, স্বাস্থ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। আমাদের রাজ্যের নেশা প্রতিদিন ঢুকছে, নেশাকারী ছিনতে লুটেরা সিনেমার শুটিং হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। গত 8 বছরে শুধুমাত্র আমরা না, আমরা এখানে তথ্যভিত্তিক রেখেছি যে শান্তিবাজারে আইন শৃঙ্খলা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। শান্তিবাজারে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে বাদল চৌধুরী, সুদম দাস, তাপস দত্তরে গিয়েছেন, প্রকাশ্যে দিনের বেলা আক্রমণ হয়েছে, গ্রেপ্তার নেই। জিতেন চৌধুরী নির্বাচনী প্রচারে প্রকাশ্যে তাকে খুন করার চেষ্টা হয়েছে, গ্রেপ্তার নেই। আমাদের এমন কোন প্রাক্তন মন্ত্রী, এমন কোন নেতা নেই যারা আক্রান্ত হননি প্রকাশ্যে, একজনও গ্রেপ্তার এখন পর্যন্ত নেই। গত 8 বছরের যে সুশাসনের কথা বলছিলেন, আমরা জিজ্ঞেস করতে চাই, আগরতলা রাজধানীর বুকে ডেলি দেশের কথার অফিস, সিপিআইএম এর রাজ্য দপ্তর, সিপিআই এর রাজ্য দপ্তর, সংবাদ মাধ্যম টিভি24 এর অফিস, প্রতিবাদী কলমের অফিস, সরাসরি দিনের বেলা বিজেপি দল জাতীয় পতাকা নিয়ে মিছিল করে আক্রমণ করে আগুন লাগিয়ে দেওয়া হয়। একজন গ্রেপ্তার হয়েছে? আমরা বলছি না। ভুটানে হচ্ছে জঙ্গলের রাজত্ব কায়েম করেছেন, নেতৃত্ব দিচ্ছেন মন্ডল রাজ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখছি আমাদের পুলিশ প্রশাসন, সরকার, শাসক সবাই সমাজদ্রোহীদের পাশে দাঁড়াচ্ছেন, সবাই সমাজদ্রোহীদের অবয়বানি দিচ্ছেন। আগরতলা শহরের বুকে পুলিশ ট্রাফিককে অপহরণ করার কথা বলা ছেলেকে 8 ঘন্টার মধ্যে জামিন হয়ে যাচ্ছে থানার মধ্যেই। ফলে এই একদিকে জঙ্গলের রাজত্ব যা মন্ডল রাজত্ব কায়েম হচ্ছে, তার বিরুদ্ধে আমরা মানুষের কাছে আমরা জানতে চাই। আমরা দেখছি এই সময় যে আমাদের রাজ্যে প্রতিদিন যান দুর্ঘটনা হচ্ছে, নেশার গাড়ি নেশাগ্রস্ত হয়ে যান দুর্ঘটনার সংখ্যা বেশি। কিন্তু আমরা দেখছি কি পুলিশ ট্রাফিক, আগরতলা শহরের প্রতিদিন জ্যাম, কোনো ট্রাফিক নেই, কিন্তু শহরতলিতে সুইপ মেশিন হাতে 1 কিলোমিটার পর পর ট্রাফিক দেখা যায়। এবং ট্রাফিক কি? ট্রাফিক মানে সুইপ মেশিন হাতে ধরা। ট্রাফিকের হাতে আগে কি থাকতো? স্টপ। আর এখন ট্রাফিকের হাতে থাকে সুইপ মেশিন। দায়িত্ব কি? টাকা তোলার জন্য সেখানে দাঁড় করে দিচ্ছেন। আর দুর্নীতি গোটা রাজ্যের ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে। রাজ্য সরকার আর এডিসির মধ্যে দুর্নীতির প্রতিযোগিতা চলছে, কারা কত দুর্নীতি করতে পারেন। রাজ্যের একজন মন্ত্রী সোর্স মানি ঘুষ নেওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। আজকের দিন পর্যন্ত এই সোর্স মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরানো হলো না। তার মানে মন্ত্রী কি বলেছেন? যে আমাদের বিজেপি দলের শাসকের সমস্ত নির্বাচিত প্রতিনিধিরাই কন্ট্রাক্টর থেকে লাখ 5 লাখ টাকা নিয়ে থাকেন। তার মানে এই সোর্স মন্ত্রীর কথাই সমস্ত নির্বাচিত প্রতিনিধির মানেই হচ্ছেন তার মধ্যে মুখ্যমন্ত্রীও পড়েন। আমরা দয়া করে জিজ্ঞেস করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনিও জনপ্রতিনিধি, আপনিও বিজেপির, আপনিও সেখানে নির্বাচিত হয়েছেন। আপনার মন্ত্রিসভার সদস্য স্পষ্ট করে বলেছেন যে আপনাদের দলে নির্বাচিত সবাই এইখান থেকে, এই সোর্স থেকে টাকা নিয়ে থাকেন। যদি তা সত্যি হয় তাহলে আপনি প্রমাণ করতে পারতেন, মানে আপনি এখন তাকে রেখে বলছেন যে এটাই সত্যি, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন। যদি তা সত্য না হতো তাহলে আমরা বিশ্বাস করতাম যে আপনি তাকে সরিয়ে দিয়েছেন।
এই যে দুর্নীতি, এই দুর্নীতি হচ্ছে রন্ধ্রে রন্ধ্রে, এবং এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ আমাদের রাজ্যে পেয়ে গেছে। এই এক ভয়ঙ্কর গোটা রাজ্যের অবস্থা। আমরা এই প্রচারপত্রের মধ্য দিয়ে গোটা রাজ্যের মানুষের সামনে, আমাদের সামনে কি রঙিন স্বপ্নের জাল বিছানো হয়েছিল, আর জালের মধ্যে ফাঁসি দেওয়া হচ্ছে গত 8 বছরে আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি, তার তথ্যচিত্র সংক্ষিপ্ত আকারে এই প্রচারপত্রে আমরা তুলে ধরেছি। আজকে যে দুজন নতুন প্রজন্মের প্রতিনিধির উপস্থিতিতে আমরা এই প্রচারপত্র প্রকাশ করেছি, এরা হচ্ছেন জ্বলন্ত উদাহরণ যে গত 8 বছর ধরে আমাদের ত্রিপুরা রাজ্যে কি ধরনের জঙ্গল রাজ এই বিজেপির শাসনে কায়েম হয়েছে। একজন হচ্ছে বিলোনিয়া মহকুমার পল্লবী শীল। কি তার অপরাধ? অপরাধ হচ্ছে তার পিতা চাকরিচ্যুত শিক্ষক গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের দক্ষিণ ত্রিপুরার একটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিল। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে কেন উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন? শুধু এই অপরাধে পল্লবী শীলের বাবাকে বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা কুপিয়ে কুপিয়ে প্রকাশ্য দিবালোকে তাকে খুন করে দেয়। এই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি শাসনে মডেল ত্রিপুরার নমুনা। আরেকজন হচ্ছেন পূজা ঋষি দাস, এসএফআই এর কেন্দ্রীয় কমিটির সদস্য। গত আগরতলা পুর নিগমের যে নির্বাচন, এই নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। শুধু এই অপরাধে তাকে চরমভাবে হেনস্থা হতে হয়েছে, বাড়িঘরে আক্রমণের মতো ঘটনা পর্যন্ত ঘটানো হয়েছে, এবং একটা অসহ্য মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে তাকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত অতিক্রম করতে হয়েছে। আমরা তাদের দুজনকে দিয়ে আজকে এই 8 সাল ত্রিপুরা বেহাল এই শিরোনামে আমাদের যে প্রচারপত্র, এটা তাদেরকে দিয়েই আমরা প্রকাশ করেছি।